আমরা শুরু করি। সবাইকে একটু দেখি। শুরু করি না? সকালে তো কয়টা ক্লাস হয়েছে? হ্যাঁ, সকাল থেকে কয়টা হয়েছে ক্লাস? টাইমে ক্লাস। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? একজনের রেসপন্স দেখো। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, আজকে ওয়েলকাম ইউ অল। আমরা আসলে আমি তো যে সাবজেক্ট গুলো পড়াই সেগুলো একটু অন্যরকম। অন্যরকম মানে কি, ক্লিনিক্যাল ইম্পর্টেন্সই বেশি। তাহলে আমরা একটু শুরু করি। জাস্ট গল্প করার মতো পড়াই, কারণ হচ্ছে যে আসলে দূরে থেকে পড়ানো, আমাদের ইন্টারাকশনটা আসলে ঠিক মতো হয় না। তারপরে যতটুকু সম্ভব একটু মন দিয়ে শোনো। আর খুবই ইম্পর্টেন্ট টপিকস সেটা। কারণ হচ্ছে যে সরি, হেপারোটক্সিসিটি অফ ড্রাগ। দেখো, লিভার ইজ দ্য সেকেন্ড মোস্ট লার্জেস্ট অর্গান। হ্যাঁ, প্রথম কোনটা? স্কিন। আর সবচেয়ে বড় স্যার ব্যাপার শুনতে হচ্ছে যে, পাচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো। জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা করে দাও। সেকেন্ড লার্জেস্ট অর্গান অফ দ্য বডি, ভেরি ভাইটাল অর্গান। আর আমাদের সাধারণত ড্রাগ মেটাবলিজম শুরু হয় আসলে আমাদের খাওয়ার পর থেকে, ইন্টেস্টাইন থেকে শুরু হয়। ব্রাশ বর্ডার এনজাইম আছে, সেখান থেকে শুরু হয়। মেইন মেটাবলিজম হয় হচ্ছে লিভারে আর পার্ট অফ দ্য কিডনি। অন্যান্য জায়গায় হয়, কিন্তু মেইন মেটাবলিজম হচ্ছে লিভারে। তাহলে লিভার ইজ দ্য প্রাইমারি সাইট অফ ড্রাগ মেটাবলিজম। এখন দেখো যে, যেখানে অনেক মানুষ জমা হয় সেখানে দেখো কিছু ভালো মানুষও থাকে, খারাপ মানুষও থাকে। খারাপ মানুষের কাজ হচ্ছে ক্ষতি করা। সেরকম যে অনেক ড্রাগ যাচ্ছে, ড্রাগ মেটাবলিজম হচ্ছে, সেখান থেকে অ্যাক্টিভ পার্টিকেল তৈরি হচ্ছে যেগুলো অ্যাকশন করে আসলে মেইনলি। আবার কিছু কিছু বাই প্রোডাক্ট তৈরি হয় যেগুলো হার্মফুল টু দ্য লিভার। সুতরাং ভেরি ইম্পর্টেন্ট যে লিভার ইজ দ্য ইম্পর্টেন্ট টার্গেট ফর ড্রাগ ইনজুরি। তাহলে কি কি সমস্যা, আমরা আমরা আসলে ডিটেলস পরে আসবো। সমস্যাগুলো হয় কিছু সময় মাইনর চেঞ্জ। মাইনর চেঞ্জ মানে দেখা গেল যে শুধু একটা এএলটি চেঞ্জ হয়েছে, বা শুধু বিলিরুবিন বাড়ছে, অথবা অ্যালকালাইন ফসফেট বাড়ছে, আর কোনো সমস্যা নাই, রোগীর কোনো সিমটম নাই, আর কোনো অসুবিধা নাই। তাহলে এটা হচ্ছে মাইনর চেঞ্জ। এটা হচ্ছে একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে গ্রেভ ডিজিজ। হঠাৎ করে রোগী ড্রাগ খাইলো, খাওয়ার পরে হঠাৎ করে সাডেন ডিটেরিয়েশন অফ দি কন্ডিশন, ইভেন ডেথ। তাহলে দেখো, এক পাশে আছে যে কিছুই হচ্ছে না, শুধু একটু বিলিরুবিন বাড়ছে, এসজিপিটি বাড়তেছে। আরেক পাশে রোগী অনেক খারাপ হয়ে অ্যাকুট লিভার ফেলিওর হয়ে মারা যাচ্ছে। সুতরাং আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। বলা হচ্ছে যে যত রোগী জন্ডিস নিয়ে আমাদের প্রেজেন্ট করে, ড্রাগ রেসপন্সিবল ইন 5% কেসেস। যত রোগী জন্ডিস আসে তার 5% কেসে দেখা গেল হিস্ট্রি নিয়ে বা কোনো কারণে আমরা বলতে পারি যে ইটস ডিউ টু ড্রাগ। আর ড্রাগ টক্সিসিটি নিয়ে যত রোগী ভর্তি হয় হসপিটালে, তার 10% মর্টালিটি। 10% মর্টালিটি কিন্তু কম না। 100 জন রোগী ভর্তি হলে 10 জন মারা যাবে। এত উন্নত দেশেও, আমাদের দেশে না শুধু, উন্নত দেশেও তাই। সুতরাং ভেরি কেয়ারফুল টু ইউজ অফ ড্রাগ, পার্টিকুলারলি পেশেন্ট উইথ প্রিভিয়াস লিভার ডিসফাংশন। একটা তো আছে যে হঠাৎ করে হতে পারে, আবার যদি কোনো রোগীর প্রিভিয়াস লিভার ডিজিজ থাকে, ড্রাগ ইউজ করা ভেরি ভেরি ক্রুশিয়াল। সুতরাং এটা আমাদের মাথার মধ্যে যেন থাকে। এবং আমরা সবসময় ড্রাগ দেওয়ার সময় জিজ্ঞেস করি যে আপনার কোনো জন্ডিস হয়েছিল না, লিভার ডিজিজ আছে কিনা, কিডনি ডিজিজ আছে কিনা। এটা কিন্তু রুটিন। সুতরাং একটা ড্রাগ খেয়েও রুগী মারা যাওয়ার হিস্ট্রি কিন্তু আছে, একটা একটা ওয়ান সিঙ্গেল ডোজ। সুতরাং ড্রাগ দিলেই মানে রুগী ভালো হবে না, রুগীর খারাপটাও আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কি কিভাবে ইনজুরি হয় দেখো।
মোস্ট অফ দি ইনজুরি অ্যাকিউট, মানে হঠাৎ করে হয়, আর কিছু কিছু ক্ষেত্রে ক্রনিক। আমি পরে যখন আলোচনা করব তখন বুঝতে পারবা। তাহলে মোস্ট অফ দি ড্রাগ ইনজুরি আর অ্যাকিউট। ঠিক আছে, দেখো লিভার ডিজিজ কাকে বলে আমি আরেকটু একটু বলে নেই। লিভার ডিজিজ আমরা কখন বলি? হোয়াট ইজ লিভার ডিজিজ? একটা সংজ্ঞা আছে, ক্লিনিক্যাল, বায়োকেমিক্যাল অর হিস্টোলজিক্যাল অ্যাবনর্মালিটি। যে কোনো এক জায়গায় থাকলে হবে। ক্লিনিক্যাল, রোগীর জন্ডিস হয়েছে, এটা কিন্তু লিভার ডিজিজ। আরেকটা তো হতে পারে না, প্রিহেপাটিক জন্ডিস, সেটা তো হইতে পারে, তাই না? তাহলে আমরা ধরে নিলাম যে ক্লিনিক্যাল থাকতে হবে, বায়োকেমিক্যাল মানে এএলটি, এসটি, বিলিরুবিন এন্ড অ্যালকালাইন ফসফেটেজ অ্যাবনর্মালিটি, সেটাও কিন্তু লিভার ডিজিজ। আবার রোগী অ্যাসিম্পটোমেটিক, কিছুই পাচ্ছি না, বায়োপসি করে দেখা গেল লিভার সিরোসিস বা গ্রানুলোমা ফর্ম হয়েছে, সেটাও কিন্তু লিভার ডিজিজ। আমি সংখ্যাটা পরে আসছি। দেখো অ্যাকুট লিভার ইনজুরি যদি হয়, তাহলে বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি সাধারণত সপ্তাহ লাগে। আমরা সাধারণত রোগীকে কখন ফলো আপ করি জানো? একটা ধরো বিলিরুবিন বাড়ছে, অ্যালকালাইন ফসফেটেজ বাড়ছে বা অন্য, আমরা কিন্তু 7 থেকে 10 দিন পরে ফলো আপ করি। এটা কিন্তু নিয়ম। আমি আজকে করব কালকে করব তা না। হ্যাঁ, আজকাল করবো কাদের? যাদের হচ্ছে অ্যাকিউট হেপাটিক ফেলিওর, তাদের কিন্তু রেগুলার করার লাগে। কিন্তু একটা স্টেবল রোগীকে আমরা সাধারণত ফলো আপ করি 7 থেকে 10 দিন পরে। এই জন্য বলা হচ্ছে যে রিকোয়ার উইকস টু বিকাম নর্মাল। যদি পেশেন্টের অবস্ট্রাকটিভ কোনো ফিচার থাকে, কোলেস্টেসিস থাকে, সেটা কিন্তু ঠিক হতে মাসও লেগে যেতে পারে। আবার দেখো যদি পেশেন্টের ড্রাগ দিয়ে যদি সিরোসিস হয়, তাহলে সেটা কিন্তু ইরিভার্সিবল, মানে কখনোই পূর্ব অবস্থায় ফিরে আসে না। সুতরাং এগুলো আমাদের মধ্যে মাথার মধ্যে রাখতে হবে যে অ্যাকুট ইনজুরি তাড়াতাড়ি সাধারণত রোগী রিকভার করে। যদি কোলেস্টেটিক ফিচার থাকে তাহলে মাস লেগে যেতে পারে। আর যদি হিস্টোলজিক্যাল অ্যাবনর্মালিটি থাকে, সেটা কিন্তু অনেক সময় ইরিভার্সিবল হয়। জাস্ট এগুলো মাথার মধ্যে রাখো, একদম একদম মুখস্থ করতে হবে তা না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা লিভার ডিজিজ, ড্রাগ ইনডিউসড লিভার ডিজিজ কখন বলবো? এটা ইম্পর্টেন্ট। আমি যে বলছি লিভার ডিজিজ মানে ক্লিনিক্যাল, বায়োকেমিক্যাল অর হিস্টোলজিক্যাল অ্যাবনর্মালিটি অফ দ্য লিভার, এটা হচ্ছে অ্যাজ এ হোল লিভার ডিজিজ। কিন্তু এটা একটা একটা বড় ভালো বইয়ের সংজ্ঞা যে আমি ড্রাগ ইনডিউসড লিভার ডিজিজ কখন বলবো। দেখো, ডিফাইন্ড বাই অ্যাবনর্মালিটিস অন দ্য লিভার বায়োকেমিক্যাল টেস্ট। বায়োকেমিক্যাল মানে বিলিরুবিন, এএলটি, এএসটি অর অ্যালকালাইন ফসফেটেজ। আমি লিভার বায়োপসি তারপরে অন্য টেস্ট পরে, কিন্তু আমাকে প্রথম একটা লিভার ডিজিজ বা ড্রাগ ইনডিউসড লিভার ডিজিজ কখন বলবো? যে একটা পেশেন্ট ড্রাগ খাইছে, তারপরে তার যদি বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি হয়, যেমন বিলিরুবিন, এএলটি, এএসটি অর অ্যালকালাইন ফসফেটেজ যদি টুয়াইস দা আপার লিমিট অফ নর্মাল। দেখো ইম্পর্টেন্ট কি, আমরা যখন লিভার ফাংশন টেস্ট করি সবসময় আমরা এএলটি, এএসটি, বিলিরুবিন, অ্যালকালাইন ফসফেটেজ পরীক্ষা করি। করে যদি 2 গুণের নিচে থাকে আমরা রোগীকে ফলো আপ করি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি 2 গুণের বেশি থাকে নর্মালের, তাহলে আমরা রোগীকে তখনই ইনভেস্টিগেট করবো আদার, 2 গুণের বেশি থাকলে। আর যদি 2 গুণের নিচে থাকে তাহলে আমরা রোগীকে ফলো আপ করবো। 2 গুণ মানে এএলটি নর্মাল ভ্যালু হচ্ছে 80, তাহলে যদি 80-র উপরে পাই, এএসটির এরকম 45 হয়তো নর্মাল ভ্যালু, যদি 90-র উপরে পাই, অ্যালকালাইন ফসফেটের যদি আমরা মানে নর্মাল ভ্যালু প্রায় 250 বা একটু কাছাকাছি, যদি 500-র উপরে পাই, তাহলে আমরা তখনই রোগীকে ইনভেস্টিগেট করব, ফুল ইনভেস্টিগেশন। আর যদি রোগীকে মনে করো অ্যালকালাইন ফসফেটেস পাইলাম কত, 200-250-র কাছাকাছি, এএসটি পাইলাম কত, 60 বা 70, তাহলে আমরা রোগীকে রিঅ্যাসিওর করব, রোগীকে বলবো যে আপনি আরো 2 থেকে 3 সপ্তাহ পরে আসেন। আসার পরে আমরা আবার সেটাকে ফলো আপ করবো, বাড়তেছে না কমতেছে। যদি কমে গেল ভালো, বেড়ে গেলে আমাকে ফুল ইনভেস্টিগেশন যেতে হবে। তাহলে একটা কাট অফ পয়েন্ট হচ্ছে 2 গুণের উপরে গেলে আমাকে রোগীকে অবশ্যই ভ্যালিড করতে হবে, ফুল ইনভেস্টিগেশন। 2 গুণের নিচে থাকলে আমরা কি করব? ফলো আপ করবো। রোগীর আসে, স্যার আমার তো লিভার অবস্থা খারাপ। আমি বলে কি ব্যাপার? স্যার আমার আমার তো ধরেন এএসটি বেড়ে গেছে, এএলটি বাড়ছে কত, 50। আমরা তখন রোগীকে রিঅ্যাসিওর করি যে আপনার ভয়ের কিছু নাই, আপনি আরো 2-3 সপ্তাহ পরে আসেন, আবার পরীক্ষা করেন। যদি কমে যেয়ে থাকে আমরা রোগীকে কিছু বলি না, মোটামুটি ঠিক।
আর যদি দেখি যে বেড়ে যাচ্ছে, সাথে সাথে অন্য নির্দেশন করে ফেলি। সুতরাং লিভার এনজাইম বেড়ে গেলেই ভয় পাওয়ার কিছু নাই, মিনিমাম 2 গুণ বাড়তে হবে, আর নইলে আর রোগীকে ফলো আপ করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট। রোগীরা বারে বারে দেখো বিলিরুবিন 3 দিন পর পর বিলিরুবিন করতেছে, কি লাভ? কোনো লাভ নাই। মিনিমাম 7 থেকে 10 দিন পরে বিলিরুবিন ফলো আপ করতে হয়। আমি রোগী দেখছি যে 4 দিন পর পর বিলিরুবিন করে নিয়ে আমার কাছে আসছে, না, বলতে 7 থেকে 10 দিন পরে করবেন। আর যদি অনেক কম থাকে তাহলে আমি আরো বেশি টাইম ফলো আপ করতে পারি। যাই হোক, তো এই ডেফিনেশনটা হচ্ছে যদি 2 গুণের বেশি থাকে অ্যাবনর্মালিটি, তাহলে আমরা বলবো ড্রাগ ইনডিউসড লিভার ডিজিজ। আচ্ছা, কি কি চেঞ্জ? আমি আগেই বলছি যে একটা হচ্ছে মাইনর চেঞ্জ হতে পারে, যেটা রোগী হয়তো শুধু বিলিরুবিন বাড়বে, অ্যালকালাইন ফসফেটেজ বাড়বে। আরেকটা হচ্ছে গ্রেভ ডিজিজ, দেখো হেপাটিক কার্সিনোমা পর্যন্ত হতে পারে, যেমন কি আলটিমেট ডেথ। হেপাটিক সিরোসিস হচ্ছে, অ্যাকুট লিভার ফেলিয়ার রোগী মারা যাচ্ছে। সুতরাং ড্রাগ ইনডিউসড লিভার ডিজিজটা সবসময় যে কোনো রোগীর ক্ষেত্রে, জন্ডিস নিয়ে আসুক, যে কোনো লিভার ডিজিজ নিয়ে আসুক, আমরা ড্রাগ হিস্ট্রি অবশ্যই ইম্পর্টেন্টলি নিবই। যে কোনো লিভার ডিজিজ নিয়ে আমাদের কাছে আসুক, অবশ্যই ড্রাগ হিস্ট্রি ভেরি ইম্পর্টেন্ট, ভুলে গেলে কিন্তু চলবে না। এখন দেখো, এটা হচ্ছে তোমাদের এমনি জাস্ট বোঝানোর জন্য। কিছু কিছু ড্রাগ আছে যে ডোজ ডিপেন্ডেন্ট, যেমন যত ডোজ বাড়াবো টক্সিসিটি বাড়বে। যেমন কমন প্যারাসিটামল, সাধারণত আমরা বলি 4 গ্রামের নিচে সাধারণত টক্সিসিটি হয় না, 4 গ্রামের নিচে। যত ডোজ বাড়বে টক্সিসিটি বাড়বে। এটা কি? দেখো, কেউ যদি রোগী এসে বলে যে স্যার আমি 10টা প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে ফেলছি, তাহলে আমি প্রিডিক্ট করবো যে তার লিভার খারাপ হতে পারে। এই জন্য বলছি যে ডোজ ডিপেন্ডেন্ট অর প্রিডিক্টেবল, আমি ধারণা করতে পারি এর সম্ভাবনা আছে। শর্ট ইনকিউবেশন মানে প্যারাসিটামল খাওয়ার দেখা গেলো 24 থেকে 48 ঘন্টার মধ্যে রোগীর সিমটম শুরু হয়ে যাবে, লিভার ফাংশন ডিগ্রেড করা শুরু করবে, শর্ট ডিউরেশন। আর রিপ্রোডিউসেবল, ওই রোগীকে বা অন্য রোগীকে যদি আমরা একই ডোজ দিই, 10টা প্যারাসিটামল খাওয়াই দিই, তারও কিন্তু একই সিমটম হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এটা একটা একটা ডোজ ডিপেন্ডেন্ট টক্সিসিটি। ডোজ যত বাড়াবো রোগীর টক্সিসিটি তত বাড়াবে, এটা আমরা প্রিডিক্ট করতে পারি। রোগী যদি বলেন স্যার 5টা 10টা খেয়ে আছে, আমরা একটা মানে সার্টেন লেভেলের পরে রোগীটা বাড়বে। যেমন প্যারাসিটামল সাধারণত 4 গ্রামের নিচে টক্সিসিটি হয় না, 4 গ্রামের উপরে গেলে হয়। সুতরাং যদি কেউ বলে 5 গ্রাম, তাহলে আমি ধরে নেবো তার টক্সিসিটি হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এটা আমরা রিপ্রোডিউসিবল মানে ওই আরেকজনকে বা ওই একই রোগীকে যদি আমরা আবার ওই 10টা খাওয়াই দিই, একই ঘটনা ঘটবে। সুতরাং এটা হলো ডোজ ডিপেন্ডেন্ট। আর এটা হচ্ছে ইডিওসিনক্রেটিক, হোস্ট ডিপেন্ডেন্ট, মানে আমাদের কোনো যদি জেনেটিক অ্যাবনর্মালিটি থাকে, জেনেটিক, তাহলে একটা একটা ড্রাগ, একটা বড়ি খেয়ে রোগী মারা যাচ্ছে, এরকম ঘটনা কিন্তু আছে। একটা সিপ্রোফ্লক্সাসিন খেয়ে রোগী মারা গেছে, এরকম রিপোর্টও কিন্তু আছে। সেগুলো হচ্ছে কি ইডিওসিনক্রেটিক অর হোস্ট ডিপেন্ডেন্ট, মানে হোস্টের জেনেটিক কোনো প্রবলেম আছে, তার জন্য তার এক্সাজারেটেড রেসপন্স হচ্ছে। ঠিক আছে? সুতরাং আমাদের মনে রাখতে হবে যে ড্রাগ খাইলে 2 রকম ইফেক্ট, একটা হচ্ছে ডোজ ডিপেন্ডেন্ট, তত ডোজ বাড়াবো তত ইফেক্ট বেশি হবে। আর একটা হচ্ছে যে ডোজের কোনো সমস্যা নাই, রোগী হোস্টের সমস্যা, মানে আমি যে খাবে বা পেশেন্টের সমস্যা, যে কোনো সময় একটা ঝামেলা হতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট, আমি আগেই বলছি, যদি কারো প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ থাকে, কারো হয়তো জন্ডিস ছিল, কারো সিরোসিস ছিল, অন্য কোনো সমস্যা ছিল, সেই রোগীকে যদি আবার আমি একটা হেপারোটক্সিক ড্রাগ দিই, তাহলে তার টক্সিসিটি অনেক গুণ বেড়ে যাবে। সুতরাং লিভার পেশেন্ট, যেহেতু আমরা এগুলো নিয়ে ডিল করি, আমরা অবশ্যই জিজ্ঞেস করি আপনার আগের থেকে কোনো লিভারের সমস্যা হয়েছিল কিনা, জন্ডিস হয়েছিল কিনা, আপনার পায়ে মানে পায়ে পানি নামছিল কিনা, আপনি অজ্ঞান হয়ে গেছিলেন কিনা। কারণ হচ্ছে এগুলো লিভার ডিজিজের একটা লক্ষণ। যদি লক্ষণ আগে থেকে থাকে আমরা খুব কশাসলি ড্রাগ ইউজ করি। আমি একটা জিনিস বলছি যে যে কোনো লিভার ডিজিজে ড্রাগ ইউজ করা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মাথায় জন্য এটা অন্তত ভুলো না, আর সব ভুলে যাও। এবার দেখো যে ড্রাগ দিলেই কি ইফেক্ট হবে, না, কিছু কিছু ফ্যাক্টর কাজ করে। যেমন এজ, সাধারণত বেশি বয়স যাদের, তাদের যদি আমরা ড্রাগটা বেশি দিই তাহলে তাদের ইফেক্টটা হবে বেশি। সাধারণত কম বয়সে ইফেক্টটা কম, কারণ হচ্ছে মেটাবোলাইজিং ক্যাপাসিটি সাধারণত ইয়াং বয়সে বেশি থাকে, যত বয়স বাড়তে থাকবে মেটাবোলাইজিং ক্যাপাসিটি কমতে থাকে। এই জন্য বুড়া মানুষের, বয়স্ক মানুষের ড্রাগ খুব হিসাব করে দিতে হয়, খুব। যে কোনো, এটা শুধু আমার লিভার না, যে কোনো জায়গায় কার্ডিয়াক টক্সিসিটি বলো, রেনাল টক্সিসিটি বলো, অন্য টক্সিসিটি বলো,
যত বয়স বেশি হবে তত টক্সিসিটি হওয়ার সম্ভাবনা বেশি। সেক্স, যেমন ফিমেলদের বেশি, এটা আসলে অনেক ডিবেট, কারণ কি এটা হয়তো আমি জানি না, এটা গড গিফটেড হইতে পারে, আল্লাহ হয়তো মানুষকে এভাবে তৈরি করছে ফিমেলদের। আমি এটা আসলে এই নিয়ে বেশি কথা বলাও ঠিক হবে না। সাধারণত বলা হচ্ছে যে ফিমেলদের বেশি বডি সার্ফেস এরিয়া থাকে, তারপরে আরো বিভিন্ন ফ্যাক্টর থাকে, এগুলো আসলে এখনো এরকমই না। তবে ফিমেলদের সাধারণত টক্সিসিটি বেশি হয়। জেনেটিক ফ্যাক্টরে বললাম না যে একটা সিপ্রোফ্লক্সিন খেয়ে রোগী মারা গেছে, অথচ দেখো আমরা প্রতিদিন 2টা করে খাচ্ছি, 5 দিন 7 দিন রোগীকে দিচ্ছি। কোন রোগীর হবে আমরা জানি না, এটা আনপ্রেডিক্টেবল বা ইডিওসিনক্রেটিক, তাই না? সুতরাং এটাও মাথার মধ্যে রাখতে হবে। তারপরে বলছে কি নিউট্রিশনাল স্ট্যাটাস, রোগী যদি আগের থেকে দুর্বল থাকে, তার যদি মানে নিউট্রিশনাল স্ট্যাটাস কম থাকে, তাহলে তো তার মেটাবলিক ক্যাপাসিটি, তার ইমিউনিটি এগুলো সাধারণত কমই থাকে, সুতরাং তার সাইড এফেক্ট বেশি হবে। কনকমিটেন্ট ডিজিজ, দেখো একটা রোগীর হাইপার টেনশন আছে, একটা রোগীর ডায়াবেটিস আছে, একটা রোগীর কিডনি ডিজিজ আছে, আবার যদি আমি লিভারের ডিজিজ হয়, আবার যদি তাকে আমি ড্রাগ দিই, তার তো টক্সিসিটি বেশি হবে। কারণ একটা তো লিভার সমস্যা, একটা হচ্ছে কিডনি সমস্যা, এক্সক্রিশন হচ্ছে না, তারপরে মাল্টি সিস্টেম তার ইনভলভমেন্ট। সুতরাং কনকমিটেন্ট ডিজিজ, লিভার ডিজিজ সাথে হার্ট ডিজিজ, লিভার ডিজিজ সাথে কিডনি ডিজিজ, যদি এগুলো থাকে তাদের সাধারণত ড্রাগ দিতে কষাসলি, যে কোনটা দিয়ে কষাসলি বেশি হয়। আরেকটা ইম্পর্টেন্ট দেখো, প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ, আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি লেকচার আগে, অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবা যে আপনার আগে লিভারের সমস্যা ছিল কি না, নাহলে দেখো একটা ড্রাগ দিলেই রোগী খারাপ হয়ে যাচ্ছে। দেখো সিরোসিস লিভারে সিম্পল সিম্পল ড্রাগ দিলে রোগী খারাপ হয়ে যায়। রোগী বলে কি স্যার বাড়ি গেছিলাম, ভালোই তো ছিলাম, ওই একটু জ্বর হয়েছিল, প্যারাসিটামল খাইছি, এখন অবস্থা খারাপ, চলে আসছে আবার হসপিটালে। সুতরাং প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ ভেরি ইম্পর্টেন্ট, যদি থাকে তবে কষাসলি ড্রাগ ইউজ করতে হবে। আরটা হচ্ছে কোমরবিডিটি, ওই যে বললাম যে মাল্টি সিস্টেম ডিসঅর্ডার যদি থাকে কারো, তাহলে সমস্যা, ডায়াবেটিস থাকতে পারে, প্রেশার থাকতে পারে, কিডনি ডিজিজ থাকতে পারে, হার্ট ডিজিজ থাকতে পারে। এসব ডিজিজ থাকলে তাদের টক্সিসিটি সাধারণত বেশি হয়। তাহলে এগুলো তোমার ড্রাগ দিয়ে মনে রাখতে হবে যে আমি একটা বয়স্ক মানুষকে কিভাবে ড্রাগ দেবো, একটা ফিমেলকে কিভাবে ড্রাগ দেবো, রোগীর ডায়াবেটিস প্রেশার আছে তাকে কিভাবে ড্রাগ দেবো, এগুলো কিন্তু মাথায় রাখবা। কতদিন পরে ডাক্তার বা ওষুধ দেখবা, এসব যদি মাথায় না থাকে বিপদে পড়বা। বলবে স্যার বুঝি নাই, কেন বুঝবা না? তোমার তো এগুলো বুঝতে হবে, তুমি তো ড্রাগ দিবা, মানুষের জীবন নিয়ে খেলে খেলা করবা, তাই না? সমস্ত সব দোষ কিন্তু ডাক্তারের, আমাদেরও দোষ নাই এমন না। তাই হোক, ওসব কথা থাক। সুতরাং এগুলো মাথার মধ্যে অবশ্যই রাখবা। এবার আসি কি কি সমস্যা হতে পারে। দেখো আমি প্রথমেই বলছিলাম যে একটা মাইনর চেঞ্জ হতে পারে, একটা শুধু বিলিরুবিন বাড়তে পারে, আর একটা কি কার্সিনোমা পর্যন্ত হতে পারে, তাই না? সুতরাং এটাও মনের মধ্যে রাখতে হবে যে খারাপ থেকে মন্দ অনেক ছোট হতে পারে, আবার মন্দটা অনেক বেশি হতে পারে, লাইফ থ্রেটেনিং হতে পারে। জাস্ট এটা একটা ক্লাসিফিকেশন যে হেপাটিক অ্যাডাপ্টেশন। দেখো আমরা যদি কোনো নতুন এনভায়রনমেন্টে যাই, বাড়ির থেকে হঠাৎ করে ধরো শহরে থাকো, গ্রামে গেলে গ্রামে তোমার বাথরুম ভালো না, গোসল করার সিস্টেম ভালো না, তোমার খাওয়াটাও তো উন্নত না, তুমি অ্যাডাপ্টেশন করো না? করো, তুমি ওর সাথে মানায় নাও। ঠিক, যদি আমরা কোনো হেপাটিক ড্রাগ এরকম যেমন যে ফেনিটোইন, এই যে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, ওয়ারফেরিন যেমন হচ্ছে এদের অ্যান্টি কোয়াগুলেন্ট, এগুলো যদি দিই, দেখো যে খুব সমস্যা হচ্ছে না, কিন্তু অ্যালকালাইন ফসফেটেস বেড়ে গেছে বা গামা গ্লুটামাইল ট্রান্সফারেজটা বেড়ে গেছে, এটা বলে আমরা অ্যাডাপ্টেশন। সবার জন্য অ্যাডাপ্টেশন তো সবার আছে, আমাদের আছে, তোমাদের আছে। দেখো গরু ছাগল পশু পাখিও কিন্তু অ্যাডাপ্টেশন করতে পারে। সুতরাং অ্যাডাপ্টেশন, লিভারও অ্যাডাপ্টেশন আছে, যে কিছুই হলো না, শুধু অ্যালকালাইন ফসফেটেস বাড়লো অথবা গামা গ্লুটামাইল ট্রান্সফারেন্ট বাড়লো, আর কিন্তু রোগী ওকে। এটাকে আমরা বলি হেপাটিক অ্যাডাপ্টেশন, যেমন ফেনিটোইন আর ওয়ারফেরিন। অ্যাকুট হেপাটাইটিস, প্রচুর রোগী আসে আমাদের কাছে, ড্রাগ ওষুধ খাইছে, বিশেষ করে মনে রাখবা টিবি ড্রাগ, টিবি ড্রাগ নিয়ে প্রচুর রোগী আসে, তার জন্ডিস হয়ে গেছে, এটা মাথার মধ্যে রাখতে হবে। দেখো আইএনএইচ, তারপরে রিফাম্পিসিন, এগুলো খেয়ে কিন্তু প্রচুর রোগী ভর্তি হয় আমাদের ওয়ার্ডে, অন্য ওয়ার্ডে ওষুধ খেয়ে আমাদের ওয়ার্ডে ভর্তি হয়, তার জন্ডিস হয়েছে। সুতরাং অ্যাকুট হেপাটাইটিসের রোগী ভর্তি হতে পারে, এটা কিন্তু মাথার মধ্যে রাখবা। বিশেষ করে এনটি টিবি ড্রাগ খেয়ে প্রচুর রোগী হেপাটাইটিস নিয়ে আমাদের ওয়ার্ডে ভর্তি হয়। তোমার মাথার মধ্যে বলবে স্যার খাচ্ছি তো, রুগী দেখো আরো একটা বড় সমস্যা কোথায়, রিফাম্পিসিন খাচ্ছে, প্রস্রাব তো এমনি হলুদ হচ্ছে বা লাল হচ্ছে,
সেখানে রোগীর সিমটম বুঝতে হবে, রোগী খেয়ে সহ্য করতে পারছে না, রোগীর অ্যানোরেক্সিয়া হচ্ছে, রোগীর বমি হচ্ছে, তখন প্রস্রাব লাল হচ্ছে বলবে, কিন্তু তোমার চোখে হাত দিতে হবে যে আসলে জন্ডিস আছে কিনা। হ্যাঁ, সুতরাং এটা কিন্তু ইম্পর্টেন্ট। এনটিটিভি ট্র্যাক খেয়ে রোগী কিন্তু হেপাটাইটিস নিয়ে আসে, জন্ডিস নিয়ে আসে, এটা ম্যানেজ করতে হবে কিন্তু। এবং আনফর্চুনেটলি কিছুদিন আগে আমাদের ওয়ার্ডে একটা রোগী এরকম মারা গেছে। এটা আসলে আমরা রিভার্স করতে পারিনি। তার প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ ছিল, হয়তো অ্যাসিম্পটোমেটিক ছিল। ডাক্তার সাহেব তাকে এনটিটিভি ট্র্যাক দিয়েছে, ট্র্যাক দেওয়ার মনে করে রোগীর জন্ডিস হয়েছে, ডাক্তারের কাছে আসে নাই, অথচ রোগীর ড্রাগ খেয়ে আবার তারা 1 মাস ড্রাগ খেয়ে আসছে। এবার বলো কি অবস্থা হয়। রোগী অ্যাকুট হেপাটিক ফেলিওর নিয়ে আসছিল, আমরা রোগীকে আসলে সার্ভাইভ করাতে পারিনি। সুতরাং ভেরি ইম্পর্টেন্ট যে রোগী যদি অ্যান্টিটিউবারকুলার ড্রাগ খাচ্ছে, তার সিমটম ফলো আপ করাতে হয়, সাধারণত 2 সপ্তাহ ফলো আপ করতে, এসডিপিডি করতে হয়, বিলিরুবিন করতে হয়। এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল, আমি যে কথাগুলো বলছি এগুলো প্র্যাকটিক্যাল, এগুলো পরীক্ষাতেও এনডিটিভি তে হেপাটাইটিস এটা কিন্তু পরীক্ষাতে ধরতে পারে, খুব ইম্পর্টেন্ট। যেমন রিফাম্পিসিন আইএনএস। ক্রনিক হেপাটাইটিস, ক্রনিক হেপাটাইটিস মানে দেখো 6 মাস, তো 6 মাসের আগে হলো অ্যাকুট হেপাটাইটিস, আর একটা হলো ক্রনিক হেপাটাইটিস। ক্রনিক হেপাটাইটিস মিথাইল টোপা খুব ইউজ করে গাইনি ডাক্তার সাহেবরা, মানে বিশেষ করে প্রেগনেন্সিতে যদি হাইপার টেনশন হয়, সাধারণত মিথাইল টোপা খুব ইউজ করে ওরা, দেখবা হাই ডোপা কোডো কি কি যেন পাওয়া যায়। যাই হোক, আরেকটা হচ্ছে ডাইক্লোফেনাক সোডিয়াম। আমাদের কোনো সমস্যা নেই, গা ব্যথা, মাথা ব্যথা, পা ব্যথা, আমরা একটা ডাইক্লোফেন খাই ফেলি, দেখছো। সুতরাং এদিক দিয়ে খুব খেয়াল রাখতে হবে, খালি ওষুধ পাইলেই দেওয়া যাবে না, খেয়াল রাখতে হবে। খালি হেপাটিক অ্যাডাপ্টেশন, অ্যাকুট হেপাটাইটিস, ক্রনিক হেপাটাইটিস, আমি সামনে আগাচ্ছি, দেখো কত কিছু হয়। গ্রানুলোমাটাস হেপাটাইটিস মানে লিভারের মধ্যে গ্রানুলোমা ফর্মেশন হয়ে যায়। গ্রানুলোমার সংখ্যা তো জানো, যে এপিথেলিয়াল সেল থাকে, বিশেষ যে অনেক সময় কেজিয়াস নেক্রোসিস থাকে, অনেক সময় থাকে না, অনেক সময় জায়ান্ট সেল থাকে তার মধ্যে। সুতরাং দেখো অ্যালোপিরিনল, এটা হচ্ছে এই যে কি বলে এটারে, অ্যালোপিরিনল ইউজ করে গাউটে, সেখানে কিন্তু গ্রানুলোমাটা সেপারেটিস হতে হয়। অনেক রোগীর দেখো গাউট আছে, অ্যালোপিরিনল ইউজ করলে কিন্তু হেপাটাইটিস হতে পারে, এটা মাথার মধ্যে থাকতে হবে। হাইড্রালাজিন, দেখো হাইড্রালাজিন ইমার্জেন্সি ড্রাগ, একটা অ্যান্টি হাইপারটেনসিভ, এটা যদি আমি দীর্ঘদিন ইউজ করি সেখানেও কিন্তু আমার গ্রানুলোমাটা হেপাটাইটিস হতে পারে। সুতরাং দেখো ড্রাগ খালি দিলেই হবে না, মাথার মধ্যে কিন্তু এসব থাকতে হবে, নাহলে কিন্তু বিপদে পড়বা পরে। তুমি যদি না জানো, রোগী স্যার আমি ওষুধ খাচ্ছিলাম হেপাটাইটিস, বলে না না আমি তেমন ওষুধ দিইনি আপনাকে যে আপনার হেপাটাইটিস হবে, কিন্তু তোমার মাথার মধ্যে থাকতে হবে, এগুলো খাইলে রোগী বুঝাইতে হবে এটা আমার তো দোষ না, আমি দিছি ড্রাগের জন্য হতে পারে, রোগী বুঝাতে হবে। তুমি বলবা যে আমি তো দেইনি ওষুধ, এরকম বলা যাবে না, বিপদ। কোলেস্টেসিস, সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। দেখো অ্যালকালাইন ফসফেটে সাধারণত ডাবল হয়ে যায়, এবং বেশি দেখো যারা বিশেষ করে ওই যে ইয়াং যারা মহিলা যে আহ, জন্ম নিয়ন্ত্রণ পিল খায়, তাদের কিন্তু এরকম হইতে পারে। হ্যাঁ, কন্ট্রাসেপটিভ যারা ইউজ করে, ওরাল কন্ট্রাসেপটিভ বা এদের কিন্তু এরকম হতে পারে। সুতরাং দেখো কোনো কিছুই কিন্তু আমি ইগনোর করতে পারছি না। একটা রুগী, ইয়াং রুগী কন্ট্রাসেপটিভ পিল খায়, কয়দিন পরে জন্ডিস নিয়ে আসলো, তুমি বলো না না জন্ডিস হয় না, দুই পারে না, কথা বলা যাবে না। সুতরাং দেখো কন্ট্রাসেপটিভ পিল খেয়েও কিন্তু জন্ডিস, কোলেস্টেটিস হতে পারে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কোলেস্টেটিক হেপাটাইটিস, দেখো একটা হচ্ছে কোলেস্টেসিস, মানে হচ্ছে জন্ডিস হবে, অবস্থাটি জন্ডিস। আর কোলেস্টেটিক হেপাটাইটিস মানে জন্ডিস তো হবে, সাথে আবার হেপাটাইটিস আরও থাকবে, দুইটা একসাথে। দেখো ক্লোরপ্রোমাজিন, এটা তো অ্যান্টিসাইকোটিক ড্রাগ। ফ্লুক্লোক্সাসিন, আমরা দেখো ওই যে কেটে গেলে বা একটু ফোড়া, ফোড়া মানে যে বয়েল কার্বাঙ্কল হলে কিন্তু ফ্লুক্লোক্সাসিন খুব ইউজ করে স্যাররা, তাই না। সুতরাং এসব তো মাথায় রাখতে হবে। এনএসএইড, যে কোনো ব্যথার ওষুধ কোলেস্টেটিক হেপাটাইটিস করতে পারে। অ্যামোক্সিক্ল্যাপ এখন তো খুব ইউজ করে, কেননা অ্যামোক্সিলিনের রেজিস্ট্যান্স হয়ে গেছে, ক্লাভ্রোনিক অ্যাসিড ড্রাগ আছে, ভালো কাজ হয়। অ্যামোক্সিক্ল্যাপ, থাইমোক্সিক্ল্যাপ কি কি নামে পাওয়া যায়। তারপরে যে সেফ্রোক্সিমের সাথে অ্যামোক্সিক্ল্যাপ সাথে থাকে, সেগুলো কিন্তু একই অবস্থা, কোলেস্টেটিক হেপাটাইটিস করতে পারে। ইরাইথ্রোমাইসিন এখন অবশ্য ইউজ কম করে, কিন্তু বাচ্চাদের করে বেশি, দেখবা এতেও কিন্তু জন্ডিস হইতে পারে। সুতরাং জন্ডিস হইতে পারে না এমন কোনো ওষুধই তো খুঁজে পাই না, তার মানে যে ওষুধ ইউজ করা যাবে না, অবশ্যই যাবে। সেক্ষেত্রে
তোমাদের বা আমাদের কশাস হইতে হবে, সাবধান হইতে হবে যে আমার একটা ড্রাগ ইউজ করার জন্য যেন কোনো সমস্যা না হয়। দেখো জন্ডিস আছে, গ্রামাটাইটিস হেপাটাইটিস, কোলেস্টেসিস, কোলেস্টেরিক হেপাটাইটিস, আরো আছে দেখো সামনে। স্টিওটেসিস মানে লিভারে ফ্যাট। আজকাল দেখো আলট্রাসোনোগ্রাম করলেই দেখি ফ্যাটি লিভার। আরেক বিপদে পড়ছি আমরা এখন। ফ্যাটি লিভার, স্যার আমার লিভার ফ্যাট জমে গেছে, স্যার কি করবো এখন? সেখানে রেসপন্সিবিলিটি ও ড্রাগের থাকে। সুতরাং আরো কাজ আছে, যেমন যদি কারো কোলেস্ট্রল বেশি থাকে, যদি ফ্যাটি হয়, কারো ডায়াবেটিস থাকে, তাদের কিন্তু ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু ড্রাগটাও তোমার মনে রাখতে হবে। ইদানিং খুব ফ্যাটি লিভার পাওয়া যাচ্ছে কিন্তু ক্লিনিক্যাল ইসে আমাদের। সুতরাং এটা মাথার মধ্যে, ভ্যালপ্রোইক অ্যাসিড, সোডিয়াম ভ্যালপ্রোয়েট, এটা কি অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, তাই না? ট্যামোক্সিফেন, এটা হচ্ছে সাধারণত ব্রেস্ট ক্যান্সার ইউজ করে ইদানিং। ওই আবার মানে রিসিপ্টর পজিটিভ, রিসিপ্টর নেগেটিভ, এগুলো অনেক ব্যাপার আছে। যাই হোক, আমি অত ভিতরে যাইতে চাই না। তবে ভ্যালপ্রোইক অ্যাসিড এবং ট্যামোক্সিফেন খেলে লিভারে ফ্যাট জমতে পারে। স্টিওটো হেপাটাইটিস একই কথা, যে ফ্যাটও জমবে, সাথে ইনফ্লামেশনও হবে। স্টিওটো হেপাটাইটিস অর্থ ডিপোজিশন অফ ফ্যাট ইন দ্য লিভার সেল প্লাস ফিচার অফ হেপাটাইটিস। সুতরাং এটাও তোমাদের খেয়াল রাখতে হবে। এমিওডারন কি? অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ, খুব ইউজ করে এমিওডারন। এটা খাইলেও লিভারে সমস্যা হতে পারে। দেখো এবার ফাইব্রোসিস, তার মানে সিরোসিস হয়ে যাচ্ছে ড্রাগ খেয়ে। মেথোট্রেক্সেট খুবই খুবই ইউজ করা হচ্ছে এখন, বলা হচ্ছে সেফ ড্রাগ। কোথায় করে বেশি মেথোট্রেক্সেট? রিউমাটয়েড আর্থ্রাইটিস, এবং বলা হচ্ছে এটা ফার্স্ট লাইন ড্রাগ। ব্যথার ওষুধের সাথে এখন বলা হচ্ছে যত আর্লি ইন্ট্রোডাকশন করা যাবে, ডিজিজ মডিফাইং ড্রাগ তো ঠিক আছে, বলা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসে যত আর্লি ডিজিজ মডিফাইং ড্রাগ দেওয়া হবে, তত পেশেন্টের কমপ্লিকেশন কম হবে। ভেরি ইম্পর্টেন্ট। এখন রিউমাটয়েড আর্থ্রাইটিস মোটামুটি ডায়াগনোস হলেই কিন্তু মেথোট্রেক্সেট দিয়ে দিচ্ছে সবাইকে। কেন? যে কমপ্লিকেশন গুলো হয়, এই যে ফিঙ্গারে বেঁকায় যায়, আরো অন্য সমস্যা, সেগুলো খান তো হয় না। দেখো তারপরে যদি আমি দীর্ঘদিন ইউজ করি, সিরোসিস হচ্ছে। সবার হবে না। ড্রাগ দিলেই যে রিয়াকশন হবে, ড্রাগ দিলেই হেপাটাইটিস হবে, ড্রাগ দিলেই কোলেস্টেসিস হবে, ড্রাগ দিলেই স্টিওটো হেপাটাইটিস হবে, ড্রাগ দিলে ফাইব্রোসিস হবে, ড্রাগ দিলে কার্সিনোমা হবে, তা কিন্তু না। কিন্তু মাথায় থাকতে হবে যে হতে পারে। ড্রাগ দিলেই কিন্তু এগুলো হবে না। কতজন তো খাচ্ছে, মেথোট্রেক্সেট খাচ্ছে, কিন্তু সিরোসিস কয়জনের হচ্ছে? কিন্তু আমার মাথার মধ্যে যেন থাকে যে মেথোট্রেক্সেট দিলে পেশেন্টের হেপাটিক ডিসফাংশন হতে পারে, হেপাটিক ফাইব্রোসিস হতে পারে, সিরোসিস হতে পারে, এটা যেন মাথায় থাকে। দেখো এই যে বুসালফান, অ্যাজোথেরাপিন এখন খুব ভালো ইউজ করে। বুসালফান হচ্ছে অ্যান্টি ক্যান্সার ড্রাগ। এগুলো খেয়ে ভেনাস অবস্ট্রাকশন হয়, মানে আমাদের লিভারের মধ্যে যত ভেসেল আছে সেগুলো অবস্ট্রাক্টেড হয়ে যায়। অবস্ট্রাক্টেড হলে জন্ডিস হয়। তাহলে ভেনাস অবস্ট্রাকশনে বুসালফেন এবং অ্যাজোথ্রোমাইসিন। এবং আমার দেখবা অনেক রুগী অ্যান্টি ক্যান্সার ড্রাগ পাচ্ছে, জন্ডিস নিয়ে আসছে, আমরা এগুলো পাই। সুতরাং আমার কথা হচ্ছে যে মনে হচ্ছে অনেক ক্লামজি জিনিস, মনে হচ্ছে অনেক কঠিন জিনিস, তা না। তুমি যদি সূক্ষ্ম ভাবে একটু মনে রাখার চেষ্টা করো যে এই ড্রাগটা দিলে লিভারের সমস্যা হবে কিনা, ওই ড্রাগটা দিলে লিভারের সমস্যা হবে না, সামান্য সিম্পল জিনিস মনে থাকা ভালো, নাহলে বিপদে বড় পরে, কেন এক্সপ্লেনেশন পাবা না। আর যদি মনে থাকে, কষাসলি ইউজ করবা। আর যদি প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ থাকে, তাহলে সেটাও মাথার মধ্যে থাকতে হবে। অনেক ক্লামজি না, কিন্তু এর মানে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। দেখো তুই ওষুধ লিখতে গেলে, ওষুধ লেখবা তখন প্রেসক্রিপশনে, এসব যদি মাথার মধ্যে না থাকে, তখন বিপদে পড়বা। এগুলো পরীক্ষাতে অত ধরবে না, কিন্তু ধরতে পারে যে যার জন্ডিস হয়েছে, এই ওষুধটা তুমি দিবা, তোমার যদি জানা থাকে তা বলো না দিব না। যাই হোক, একটু জাস্ট মনে রাখার চেষ্টা করবা যে এই সমস্যা হলে আমরা, বা এই ড্রাগ দিচ্ছি, এই জন্ডিস হতে পারে, আমরা কি করব না করব মাথার মধ্যে থাকলে এক্সপ্লেনেশনটা দিতে পারবো রুগীকে,
আর নিজের বিপদ থেকে রক্ষা পাবা। সুতরাং একটু চেষ্টা করবা। অত বইটা আমিও তো সব লিখে আনিনি, এত সব ইম্পর্টেন্স সব ওষুধ দেখাও সম্ভব না। তোমরা একটু বইটা দেখে নিবা, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দু একটা ড্রাগের মনে রাখবা, এবং সেগুলো অবশ্যই একটা প্রি হেপাটিক যাদের ডিজিজ আছে আগের থেকে তাদের দেওয়াতে না দিবা না। আচ্ছা, তাহলে এবার ডায়াগনোসিস করবো কি করে? আমি বলছি যে কোনো রোগী, এনি পেশেন্ট কাম টু ইউ উইথ লিভার ডিসফাংশন, ইউ মাস্ট ইনকোয়ারি অ্যাবাউট ড্রাগ। এটা যেন মনে থাকে। এনি পেশেন্ট, যে কোনো রোগী যদি হেপাটিক ডিসফাংশন নিয়ে তোমার কাছে আসে বা তোমার মনে হয়, অবশ্যই 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 ড্রাগ হিস্ট্রি তোমাকে নিতে হবে। ভুলে গেলে কিন্তু বিপদে পড়বা। সুতরাং দেখো, ড্রাগ টক্সিসিটি শুড বি কনসিডার্ড ইন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ অল পেশেন্ট প্রেজেন্টেড উইথ অ্যাকুট লিভার ফেলিওর, জন্ডিস অর এনি অ্যাবনর্মাল লিভার বায়োকেমিস্ট্রি। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এই পুরা লেকচারের মধ্যে। ক্লিনিক্যাল, যে রোগী তোমার কাছে আসুক জন্ডিস নিয়ে বা লিভার অ্যাবনর্মাল, ড্রাগ হিস্ট্রি নিতে কখনোই বলবা না। হাই ডিগ্রি অফ সাসপিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো, এই দেখো যে বড় বড় স্যাররা হঠাৎ করে দুই চার কথা শুনে ডায়াগনোসিস করে ফেলতেছে। কেন? একটা হচ্ছে তাদের এক্সপিরিয়েন্স হয়েছে দেখতে দেখতে। আর হাই ডিগ্রি অফ সাসপিশন, সন্দেহ প্রবণ, তার মানে না বন্ধু বান্ধবের সন্দেহ করো না, মানে সাসপিশনটা আছে ড্রাগ তোমার মাথার মধ্যে যদি থাকে যে আমি এটা হইতে পারে, এটা যেন মাথাতে না যায়। আর তোমার মাথার মধ্যে যদি না থাকে সেটা আমি বলতে পারবো না, বুঝতে পারবো না। তার মাথার মধ্যে থাকে হাই ডিগ্রি সাসপিশন, তার মানে তোমার একটা মাথার মধ্যে সবসময় সন্দেহ থাকতে পারে যে মনে হয় কোনো ওষুধ খেয়েছে। এক্সক্লুশন অফ আদার ডিসঅর্ডার, যেমন ফ্যামিলির মধ্যে মনে করে হেপাটাইটিস আছে, ফ্যামিলি হিস্ট্রি অফ যে কি বলে হেমোলাইটিক ডিসঅর্ডার আছে, তাই না? তারপরে পেশেন্টের আগের থেকে অনেক আগের থেকে মনে করো অন্য সমস্যাগুলো আছে। অনেক সময় কি মাল্টি সিস্টেম ডিসঅর্ডারে কিন্তু হেপাটাইটিস হয় বা হেপাটিক ডিসফাংশন হয়। পেশেন্টের যদি যে বলে না মাল্টি ফাংশন মফ, মাল্টিপুল অর্গান ডিসঅর্ডার বা ডিসফাংশন বলে আমরা এটা। সুতরাং জন্ডিস শুধু শুধু লিভারের জন্য হয় না, কোনো কারণে যদি এমন একটা মানে অসুখ হয় যদি মাল্টি সিস্টেম ইনভলভ করে, তখনও কিন্তু আমরা এই যে সেপ্টিসিমিয়া হয়, সেপ্টিসিমিয়া কি লিভারের অসুখ না, কিন্তু অনেক সেপ্টিসিমিয়া রোগীর দেখা গেলো জন্ডিস হচ্ছে, তার মানে লিভার ইনভলভ হয়। এসব মাথার মধ্যে থাকতে হবে। তাহলে ড্রাগ রাখলে হবে না, অন্য যেমন এক্সক্লুশন অফ আদার ডিসঅর্ডার। এখানে আমাদের কি ওই যে ড্রাগ হিস্ট্রি নেব, রিস্ক ফ্যাক্টর নেব, তারপরে কতটা ওষুধ খাইছে, টেম্পোরাল রিলেশন মানে কি ড্রাগের সাথে রিলেশন, এটা কি আনএক্সপেক্টেড ইফেক্ট বা হোস্ট ডিপেন্ডেন্ট ইফেক্ট নাকি ডোজ ডিপেন্ডেন্ট ইফেক্ট, তাই না? সেটা মাথার মধ্যে রাখতে হবে। কয়টা ওষুধ খাইছে, অনেকগুলো ওষুধ খাইছে কিনা, অনেকগুলো ওষুধ খাইলে ডোজ ডিপেন্ডেন্ট, আর যদি একটা খেয়ে আসে হোস্ট ডিপেন্ডেন্ট, সেটাও মাথার মধ্যে রাখতে হবে। এটাকে বলে টেম্পোরাল রিলেশন। এক্সট্রা হেপাটিক ফিচার, অনেক অনেক ড্রাগে খালি হেপাটিক ফিচারও থাকে না, এক্সট্রা হেপাটিক ফিচারটা তোমার মাথার মধ্যে রাখতে হবে। তারপরে এক্সামিনেশন করবা। ইনভেস্টিগেশন মানে কি লিভার বায়োকেমিস্ট্রি যা আছে তোমার, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, অ্যালকালাইন ফসফেট বাড়তে পারে, তারপরে এলটি এসটি বাড়তে পারে, বিলিরুবিন বাড়তে পারে, অ্যালবুমিন কমে যেতে পারে, সবগুলো তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। আবার অন্য ড্রাগ, অন্য ডিজিজ এক্সক্লুড করার জন্য বি ভাইরাস, সি ভাইরাস, এ ভাইরাস, ই ভাইরাস, এগুলো তোমাকে টেস্ট করে দেখতে হবে ড্রাগ নাকি অন্য। আবার অনেকে আছে দেখো যে বি ভাইরাস আছে, তার মধ্যে প্যারাসিটামল খাইছে অনেকগুলা, খাই অসুখ আছে, তাহলে দুটো একসাথে কনকমিটেন্ট হয়ে গেল। সুতরাং অন্যান্য অসুখ আছে কিনা সেটাকে তোমাকে এক্সক্লুড করতে হবে। সিরোসিসের রোগী দুইটা প্যারাসিটামল খেয়ে ফেলছে জ্বর আসার ফলে, আসেই আবার তার ডিকম্পোজিশন হয়ে গেছে, সেটাও তোমার মাথা রাখতে হবে যে প্রি এক্সিস্টিং ডিজিজ আছে কিনা। জাস্ট ইনভেস্টিগেশন। ম্যানেজমেন্ট আসলে ওরকম কিছু নাই, সত্যি কথা বলতেছি যে ম্যাক্সিমাম কেসে কোনো ম্যানেজমেন্ট নাই। আমাদের কি সাপোর্টিভ কেয়ার। সাপোর্টিভ কেয়ার কি জন্য দিই? দেখো লিভার খারাপ হয়, কিন্তু লিভারের একটা ইম্পর্টেন্ট মানে মানে তার ভালো গুণ বা ক্রাইটেরিয়া হচ্ছে লিভার রিজেনারেশন করতে পারে। ভেরি ইম্পর্টেন্ট লিভারের জন্য, যে লিভার রিজেনারেশন করে। তাহলে আমরা সাপোর্টটা কেন দিই? টাইম, সেই সময়টা লিভারকে দিই। ইন দি মিন টাইম হি স্টার্ট রিজেনারেশন।
মেইনলি সাপোর্টটা দিয়ে রাখি, তাতে লিভারটা নিজে নিজে ফাংশনিং করা শুরু করতে পারে। মেইনলি হচ্ছে আসলে এটাই হচ্ছে মূল, ঠিক আছে, যে লিভারকে সাপোর্ট দেওয়া যাতে সে রিজেনারেট করা শুরু করতে পারে। সুতরাং আমার বলে স্যার ট্রিটমেন্ট নাই, পড়ালেন কেন? ট্রিটমেন্ট নাই পড়ালাম, এটা তো ইম্পর্টেন্ট যে তুমি প্রিভেনশন করবা, আর্লি ডায়াগনোসিস করবা, যদি কোনো ওষুধ খেয়ে থাকে সেটা উইথড্র করে নিবা। ট্রিটমেন্ট নাই তা কি? আমি ট্রিটমেন্ট করে রোগী বাঁচাতে পারছি না, কিন্তু আমি যদি রোগীটা ডায়াগনোসিস করতে পারি, তার হেপাটিক সাপোর্ট দিতে পারি, তার ড্রাগটা উইথড্র করতে পারি, তো সেটাই তো বেনিফিটেড। আর রোগীকে বলতে পারি যে আপনারা এই করবেন না ওই করবেন না। এখন তোমরা মনে করো যে একটা ড্রাগ দিবা না, তাহলে অনেক রোগী বেনিফিটেড হবে না? খারাপ হয়ে যার থেকে বেনিফিট হবে তো। এইটা তো আসল। বললাম তো ওই জন্য ট্রিটমেন্ট নাই পড়াবো না, না ট্রিটমেন্ট নাই, হয়ে গেলে নাই, কিন্তু প্রিভেনশন করার ব্যবস্থা আছে আমাদের কাছে। সুতরাং স্পেশাল অ্যাটেনশন শুড বি গিভেন অন প্রিভেনশন, মানে আমি কাকে ওষুধ দিব কাকে দিব না। সেকেন্ড হচ্ছে আর্লি ডায়াগনোসিস, আমার সাথে সাথে আগে দেখবো তো কোন ড্রাগ খাচ্ছে কিনা। সেই ড্রাগটা যদি মনে হয় হেপাটোটক্সিক, আমরা উইথড্র করে নিয়ে দেবো, আর খাওয়ার দরকার নাই। অ্যান্ড প্রম্পট উইথড্রল অফ ড্রাগ, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আর একটা দেখো, বিশেষ করে আমাদের বয়স্ক মানুষদের পলিফার্মেসি হয়। পলিফার্মেসি কি? প্রথমে আমাকে দেখালো, আমিও তারপর 4টা ড্রাগ লিখে দিলাম, চলে গেল। উনি হয়তো, যেহেতু বয়স্ক মানুষ, অনেক ঠিক মতো কাজ করে না, আমাদের ডায়াগনোসিস ভুল হতে পারে, আরেক ডাক্তারের কাছে গেল, উনি আবার 4টা ওষুধ লিখে দিল। দেখো এই 4টা ওষুধ কিন্তু বন্ধ করলো না, আবার নতুন 4টা ওষুধ যোগ হলো। পলিফার্মেসি মানে আননেসেসারি অনেক ওষুধ খাচ্ছে। সেখানেও আমাদের কসাস থাকতে হবে, কারণ যে কোনো একটা কিন্তু লিভার করতে পারে, ডিসফাংশন করতে পারে, অনেকগুলো ড্রাগ যে কোনো একটা করতে পারে। তাহলে পলিফার্মেসি অ্যাভয়েড করতে হবে, বিশেষ করে পলিফার্মেসি হচ্ছে বয়স্ক লোকদের, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে পলিফার্মেসি অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এই জন্য বয়স্ক লোক হলে নিয়ম কি জানো? দেখবা টুপলা করে নিয়ে আসবে ওষুধ, ওষুধগুলো চেক করে দিবা, এটা কিন্তু তোমার দায়িত্ব এজ এ ফিজিশিয়ান। কি কি ওষুধ খায় দেখবা, যে টুপলা বার করে নিয়ে আসছে, টুপলার মধ্যে অনেক ওষুধ, বিশেষ করে যারা বয়স্ক, তাদের কেয়ার নেওয়ার কেউ নাই। আমি অনেক দেখছি এরকম করি, প্রচুর ওষুধ খেয়ে যাচ্ছে, 3-4জন ডাক্তার দেখাইছে, 3-4জন ডাক্তারের ওষুধ খেয়ে যাচ্ছে, অথচ কেউ তাকে একটা ফরম্যাট করে দেয়নি যে না এগুলো খাবেন না, এইগুলো শুধু খাবেন, কেউ বলে না। সুতরাং এটাও কিন্তু তোমার ফিজিশিয়ান হিসেবে তোমার দায়িত্ব যে ওষুধগুলো চেক করা, কোনটা আননেসেসারি কোনটা নেসেসারি। কোয়াক কেউ কি তোমার কাছে আসে? কোয়াক ডাক্তার কাছে যায় না? দোকান থেকে ফার্মেসিয়াল ওষুধ দেয় না? তাহলে সেগুলো কি করবা? তোমার রেসপন্সিবিলিটি আছে, আমাদের বয়স্ক মানুষ হলে ড্রাগটা চেক করে দিবা এবং বলে দিবা যে এই ওষুধ আপনি খাবেন না, এই ওষুধ খাবেন। ভেরি ইম্পর্টেন্ট ক্লিনিক্যালি। যদি মনে হচ্ছে স্যার কি আমার ওষুধ চেক করার দরকার, যে খাচ্ছে খাক, রোগীর ক্ষতি হলে সে রেসপন্সিবিলিটি কিন্তু তোমারও থাকে, আমার থাকে, তোমার না আমারও। সুতরাং দেখো এটা আসলে অফ দি রেকর্ড যে আমাদের কিন্তু অনেক সমস্যা আছে ডাক্তারদের, আমরা বলতে চাই না। শুধু কি রোগীর সমস্যা না, সুতরাং আমাদের নিজেদেরও রেকটিফিকেশন হওয়ার সুযোগ আছে। এগুলো কিন্তু অফ দি রেকর্ড যে আমাদের রেকটিফিকেশন হওয়ার সুযোগ আছে। খালি অন্যকে দোষারোপ করবো না, নিজের দোষটা খুঁজে সেটা রেকটিফাই করার সুযোগ আছে আমাদের। সুতরাং ওই রোগীর ড্রাগ চেক করে দেওয়া, কোনটা খাবে না খাবে বলে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। সুতরাং ডাক্তার হলে মানে খালি ফি নিবা, রোগীর প্রেসক্রিপশন লিখে দিবা, যা খুশি করেন তা না। তোমার একটা মরাল রেসপন্সিবিলিটি আছে কিন্তু ওখানে, এটা এড়াই গেলে চলবে। টাকা পয়সা পাবা, গাড়ি হবে, বাড়ি হবে, টাইমিং, কিন্তু তার মানে নিজের রেসপন্সিবিলিটিকে ইগনোর করা যাবে না। সুতরাং ড্রাগ ইলিমিনেশন ফ্রম দ্য বডি আর স্পেসিফিক অ্যান্টিডট। স্পেসিফিক অ্যান্টিডট সবার নাই, খালি যে প্যারাসিটামল আছে, মিথিওনিন, তারা N-acetylcysteine, 2টা মনে আছে বইতে, তোমাদের বাবা দুটা অ্যান্টিডট আসলে অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না, অনেক সময় আমরা দিই, কাজ হয়। কিন্তু মেইন হচ্ছে প্রিভেনশন, আর্লি ডিটেকশন, উইথড্রল অফ দ্য ড্রাগ আর সাপোর্টিভ ম্যানেজমেন্ট, 3টা। সুতরাং অনেকক্ষণ কথা বললাম, আমি জানি আমার সাবজেক্ট গুলো একটু ক্লামজি, একটু অন্যরকম, কিন্তু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে এর। সুতরাং একটু মনে রাখার চেষ্টা করবা, তাতে আমারও তোমারও সমস্যা কম হবে, যারা তোমার পেশেন্ট তাদের সমস্যা কম হবে, অনেক পেশেন্ট সার্ভাইভ করে যাবে তোমার একটু সতর্কতার জন্য। ঠিক আছে? একটু দেখবা বই আছে, বইতে একটু পড়ে নেবা, হয়তো সবকিছু এই বইতে নাই, সবকিছু আছে, তবু তোমার বইতে যেটুকু আছে সেটুকু মনে রাখো। একবার যদি দেখে রাখো ভুলবা না, হ্যাঁ?
তো ঠিক আছে, আজকে খোদা হাফেজ। অনেক কথা হলো, দেখি পরবর্তী আরেকদিন একটা ক্লাস নেবো, দেখি কবে কি হয়। থ্যাংক ইউ। হ্যাঁ, কি কোনো কোশ্চেন আছে তোমাদের? কোশ্চেন আছে, বই পড়লে না বললে কোশ্চেন করতে বাবা। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, দেখি কি পারলে আজকে স্যার দিব না সামনে দিন দিব। বলো। স্যার কোন যদি অ্যান্টি ড্রাগ খেয়ে আইসোনাইজেড বা রিফাম্পিসিন খেয়ে যদি স্যার জন্ডিস বা হ্যাঁ হেপাটাইটিস বা হ্যাঁ লিভার হ্যাঁ ফেলিওর ডেভেলপ করে, সেক্ষেত্রে হ্যাঁ কি স্যার কি স্টপ করে দিতে হয়? হ্যাঁ, প্রথম ফার্স্ট যেটা আমি বলছি যে তোমাকে আগে ইলিমিনেশন অফ দ্য ড্রাগ। ইলিমিনেশন মানে কি? স্টপ। আমাদের কাজ, প্রথম কাজ হচ্ছে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ বন্ধ করে দেওয়া, আর কিচ্ছু না। প্রথম কাজ হচ্ছে এটা। আর সেকেন্ড কাজ হচ্ছে কি, তার প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ আছে কিনা সেটা খোঁজ করা। আমরা সাধারণত দুইটা কাজ করি। রোগী ভর্তি হয়, সাথে সাথে ওষুধটা বন্ধ করে দিই, এবং বন্ধ করে নিয়ম আছে, একদম বন্ধ করতেই হবে তোমাকে। সেকেন্ড যেটা হচ্ছে, তুমি দেখবা তার প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ, বি ভাইরাস করাবা, সি ভাইরাস করাবা, এ করাবা, তাতে পেশেন্ট খালি যে জন্ডিসটা যদি লিভার ড্রাগ, লিভার মানে অ্যান্টি টিউবারকুলার ড্রাগের জন্য হচ্ছে সেটা আমি শিওর না, তার তো অন্যান্য লিভার ডিজিজও থাকতে পারে, সেটাকে খুঁজে বের করা। ঠিক আছে তো? জি স্যার, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন? লিভার মানে আমি আরেকটা কথা যোগ করি যে বন্ধ করে দিব, কিন্তু অ্যান্টি টিউবারকুলার ড্রাগ কিন্তু এসেনশিয়াল ফর দি পেশেন্ট। রোগীকে ফলো আপ করবো, রোগীর লিভার ফাংশন দেখবো, যখন পেশেন্টের লিভার ফাংশন নর্মাল হয়ে যাবে, আবার কিন্তু অ্যান্টি টিউবারকুলার ড্রাগ রিইন্ট্রোডিউস করতে হবে, মানে আবার দিতে হবে কিন্তু। তাই তো? আর কোনো কোশ্চেন? স্যার বলো বলো বলো। স্যার আপনার এএলটিএসটি যদি ডাবল হয় হ্যাঁ, সেক্ষেত্রে কি ট্রিটমেন্ট স্যার? শোনো, এএলটি আর এএসটি ট্রিটমেন্ট তো করি না, আমরা করি লিভার ডিজিজের ট্রিটমেন্ট। আমাকে যদি একটা পেশেন্টকে লিভার ফাংশন টেস্ট করে দেখি যে এএলটি এএসটি বেশি, তার অর্থ কি? হেপাটাইটিক বায়োকেমিক্যাল টেস্ট বেশি, তাই না? তাই তো? যদি হেপাটাইটিক বায়োকেমিক্যাল টেস্ট বেশি হয়, তার মানে রোগীকে সাসপিসিয়াস অফ হেপাটাইটিস, তাই তো? সেই সাসপিসিয়াস অফ হেপাটাইটিস আন্ডারলাইং কজ বের করে আমাকে ট্রিটমেন্ট করতে হবে। তার মানে আমাকে ইনভেস্টিগেশন করে আন্ডারলাইং কজটা বের করে ট্রিটমেন্ট করতে হবে। ঠিক আছে? আমি তো এসটিএলটি ট্রিটমেন্ট করবো না, আমি ট্রিটমেন্ট করবো আন্ডারলাইং ডিজিজের। হ্যাঁ, 2 গুণের বেশি হলে আমাদের অ্যাটেনশন বেশি থাকে, আর 2 গুণের কম হলে অ্যাটেনশনটা কম দিয়ে আমরা ফলো আপ করি। ঠিক আছে? জি স্যার, বুঝছি স্যার, থ্যাংক ইউ আচ্ছা স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন? শোনো, কোশ্চেন যদি এই ক্লাসে করতে পারো করবা, নাহলে যদি তোমাদের মনে কোনো সমস্যা মনে হয় সামনে ক্লাসে করবা, আমার কোনো আপত্তি নাই। আমি তো সব জানতাম না, আমি সব জানবো তা তো না, তাই না? যদি আমি সেই ক্লাসে উত্তর না দিতে পারি পরে ক্লাসে দিব, কিন্তু কোশ্চেন তোমরা করবা। কোশ্চেন করা মানে কোশ্চেন করার সুবিধা আছে একটা, যে তোমার মনে যদি কোনো কনফিউশন থাকে, তোমার কোশ্চেন থাকে, সেটা অবশ্যই করা উচিত। আমাদের ভয় পেয়ে লাভ নাই। যখন তুমি নিজের প্র্যাকটিক্যাল লাইফে যাবা তখন তুমি ভয় না পাও, সেটা হচ্ছে আসল। আর কোনো কোশ্চেন? টপিকসটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু বই দেখে নেবা, তোমাদের বই দেখে নেবা। ঠিক আছে? আর কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করি। আর যদি আজকে কোশ্চেন না করতে পারো, বই পড়তে গিয়ে যদি কোনো কোশ্চেন আসে মাথায়, আগে লিখে রাখবা, আগামী দিন নিয়ে আসবা। ঠিক আছে? দেখি শেষ করে দিই নাকি? তাহলে ঠিক আছে, খোদা হাফেজ। সামনের দিন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। হ্যাঁ, সেই মতো সবাই ভালো থাকো।